তো অনেকের বাইকেরই প্রবলেম থাকে যে ভাই আমার কার্বোরেটর দিয়ে ওভারফ্লো হয়, তেল পড়ে এবং বাইকের মাইলেজ ঠিকঠাক মতো পায় না, আরও অনেক সমস্যা থাকে। তো যারা কার্বোরেটর ইউজার আছেন তারা ভিডিওটা দেখে আশা করি উপকৃত হবেন এবং বুঝতে পারবেন যে আপনাদের বাইকের কার্বোরেটরে আসলে মূলত কী সমস্যা হয়। তো এই জন্যই আমি আগে আমার বাইকের কার্বোরেটরটা খুলে নিলাম। এটা হচ্ছে একটা সিভি কার্বোরেটর, অর্থাৎ এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট ভেলোসিটি কার্বোরেটর। তো এই সিভি জিনিসটা কি সেটা আজকে আপনাদেরকে বলবো। কনস্ট্যান্ট ভেলোসিটি এই বিষয়টা দ্বারা যদি আমি সহজভাবে আপনাদেরকে বোঝাই, এই ডায়াফ্রামের কথা হয়তো বা অনেকেই শুনছেন বা এটাকে আপনারা অনেকে অনেক নামে চিনেন। কেউ বলে বাটারফ্লাই পিস্টন বা কেউ বলে কার্বোরেটর পিস্টন। তো এটার অনেক নাম থাকে কিন্তু কাজ একই। এই পিস্টনের কাজ হচ্ছে এটা কার্বোরেটর বডির ওই যে বডির উপরের অংশ এভাবে সেট হবে এবং ভিতরে খেয়াল করে দেখেন এই যেখানে একটা নজেল আছে, এটা একবারে নিচে কার্বোরেটরের নিচ দিয়ে বের হয়েছে, অর্থাৎ মেইন জেট এবং পাইলট জেটের সাথে সংযোগ আছে এটা। তো আমরা যখন এই পিস্টনটা সেট করি, এইটার নাটটা ঠিক ভিতরে সেট হয়ে যায় এবং এই জিনিসটা এভাবে এই পজিশনে থাকে এবং আমরা যখন থ্রোটলটা দিই এই পয়েন্টটা এভাবে ওঠানামা করে। দেখেন ওঠানামা যখন করতেছে, এটা ব্যাক সাইড, আমরা ফ্রন্ট সাইড থেকে দেখবো। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আমরা যখন থ্রোটলটা দিই, যেখানে আপনার পিকআপ কেবলের মাথাটা সেট করা থাকে, আর এটা হচ্ছে আমাদের রেস অ্যাডজাস্ট করার জন্য যে স্ক্রু, যেটা দিয়ে আমরা রেস আরপিএম অ্যাডজাস্ট করি। তো এটা যখন আমরা থ্রোটল দিই তখন তা টেনে এটাকে উপরে উঠাই, এবং এটাকে উপরে যখন উঠাই, এই যে ভাল্ব, এই ভাল্বটা তখন খুলে যায়। এই ভাল্বটা তখন এইভাবে খুলে যায়। এইভাবে 90 ডিগ্রিতে খুলে গেলে দেখেন যে পুরো যে রেডিয়াসটা আছে, এই পুরো রেডিয়াস জুড়ে ফুয়েল এবং এয়ার মিক্সচারটা বেশি পাস হইতে পারে। যত কম থ্রোটল দিব তত এই জিনিসটা আপনার কমে যাচ্ছে, অর্থাৎ কম এয়ার ফুয়েল মিক্সচার যাচ্ছে। আর যখন আমরা কোনো পিকআপই দিই না, বাইক যখন স্টার্ট থাকে, তখন যে আইডিয়াল আরপিএম থাকে সেটা হচ্ছে আপনার নিচে দেখেন যেখানে কিছু ফুটো আছে, এটা দিয়ে খুব সীমিত পরিমাণ এয়ার ফুয়েল মিক্সচার এই বাইকের ভিতরে যায়। তো সেটার জন্য কোনো থ্রোটল দেওয়া হয় না, কিন্তু থ্রোটল দিলে যখন ভাল্ব হয়ে যায় তখন বেশি পরিমাণ ফুয়েল এবং এয়ার মিক্সচার ইঞ্জিনের ভিতরে যায়। তো একটা যে কোনো কার্বোরেটর এই একই মেকানিজমে কাজ করে, তবে কিছু কিছু ডিফারেন্স থাকে। তো এই ডায়াফ্রামটা যখন আমরা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে এসে যে ডায়াফ্রামটা নষ্ট হলে কী কী প্রবলেম হয়, বা কার্বোরেটরের যে পিস্টন বা ভ্যাকুম পিস্টন যেটাকে বলে, সেটা নষ্ট হলে কী কী প্রবলেম হয়। এই যে দেখেন যে এখানে অনেক স্ক্র্যাচ আছে, যেখানে স্ক্র্যাচ পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আর এই বডিটা, এই যে স্লাইড, এটাকে স্লাইড বলে, এই স্লাইডটা কিন্তু এরকম পরিষ্কার থাকে না। এই যে রং দেখতে পাচ্ছেন, এখানে পেইন্ট করা থাকে। তো এটার উপরে একটা লেয়ারিং করা থাকে এবং ওই লেয়ারিংয়ের একটা মেজারমেন্ট থাকে। ওইটা না খুব বেশি থিকনেস থাকে, না খুব বেশি হালকা। আরেকটা কারণ হচ্ছে যে ওইটা দ্বারা বোঝা যায় যে কার্বোরেটরটা কেমন ইউজ হচ্ছে, ঠিকঠাক মতো মেনটেন্যান্স হচ্ছে কিনা, কিংবা ক্ষয় হচ্ছে কিনা। ওই রংটা যেখান থেকে উঠে যাওয়া শুরু করবে, বুঝে নিতে হবে যে সেখান থেকে কার্বোরেটর স্লাইডটা ঘষা খাচ্ছে বা সেটা ইউজ হচ্ছে। আর উপরের যে রাবার, এটা হচ্ছে হাঁপড়ের মতো কাজ করে। এই জিনিসটা কার্বোরেটরের ভিতরে যখন আমরা সেট করি, তো এটা এইভাবে সেট করা থাকে। এই যে মুখটা এইভাবে থাকে এবং এটার ভিতরে এই যে একটা স্প্রিং থাকে, এই স্প্রিংটা এর ভিতরে এভাবে বসানো থাকে। তো কার্বোরেটর যখন ওপেন হয়, এই জিনিসটা এটা এইভাবে মুখের ভিতর দিয়ে বসানো থাকে, এভাবে চাপ দিয়ে বসানো থাকে। তো এটা বোঝার খাতিরে যখন আমরা যেটাকে থ্রোটল দিই, এখানে তো আপনার এই যে ভাল্বটা যখন খুলে যাবে, তো এই ভ্যাকুমের পিস্টনটা ওঠানামা করবে, অর্থাৎ এই জিনিসটা তখন উপরে উঠবে। এই যে যত উপরে উঠবে এভাবে যত উপরে উঠবে, থ্রোটল দেওয়ার সাথে সাথে এটা উপরে উঠতে থাকবে এবং তত বেশি ফুয়েল এবং এয়ার মিক্সচার যাবে। তো এটা কনস্ট্যান্টলি এটা হইতে থাকে। এই জন্য এটাকে বলে কনস্ট্যান্ট ভেলোসিটি কার্বোরেটর বা সিভি কার্বোরেটর। এটার মেকানিজম এরকম। আর এই জিনিসটা মেইনলি কাজ করে শুধুমাত্র যে থ্রোটলের সাথে তাও নয়, এটা ইঞ্জিনের কম্প্রেশন এবং ডিকম্প্রেশনের সাথেও সম্পৃক্ত। তো ওই বিষয়ে আজকে আমরা না যাই, এটা পরে আমি আপনাদেরকে বলবো।
তো এই জিনিসটা যতক্ষণ একটা বাইক রানিং থাকে তখন এই জিনিসটা থ্রোটলের সাথে জিনিসটা ওঠানামা করে। তো স্বাভাবিকভাবেই একটা জিনিস যখন এর ভিতরে খেলবে এই জিনিসটা, তো ঘষা খাওয়া স্বাভাবিক। এটা একবারে লাইফ টাইম গ্যারান্টি নিয়ে আসে না এই স্লাইডটা। এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য এইভাবেই তৈরি করা হয়, যেটা নষ্ট হয়ে গেলে আপনি আবার চেঞ্জ করতে পারেন। কারণ এই জিনিসটা তো এইভাবে ওঠানামা করে। তো এই ওঠানামা করতে করতে অনেক সময় এই জিনিসটা ক্ষয় হয়ে যায়, তারপরে নষ্ট হয়ে যায় বা রং উঠে যায়। তো যখন এই জিনিসটা ক্ষয় হবে, এর ভিতরে না কোনো কম্প্রেশন থাকবে না। কার্বোরেটরের ভিতরেও কিন্তু একটা কম্প্রেশন থাকে, বিকজ এই যে এটার যে ইনার ডায়ামিটার আর এটার যে আউটার ডায়ামিটার, এটা খুব স্লাইটলি ডিফারেন্স থাকে। একবারে যে টাইট হয়ে বসবে তাও না, মানে একবারে টাইটলি বসবে না, একবারে লুজ থাকবে না। এই দেখেন, এটা কিন্তু ফলস আছে। এই যে গসতেছে, আপনাদের লোকাল ভাষায় যেটাকে বলে গজা বা ফলস থাকা, এটা এরকম এতটা গসবে না। এটা এর ভিতরে ঢুকানোর সময় একদম স্মুথ একটা ফিনিশিং থাকবে, যাতে একটা কম্প্রেশন তৈরি হয়। একদম সিরিঞ্জের ভিতরে যেরকম আউটার বডির ভিতরে ইনার বডিটা সেট করলে যেরকম হয়। তো এখানে বেশি বাতাস যদি যায়, তো এর ভিতরের যে মেজারমেন্ট, একটা কার্বোরেটরকে যে মেজারমেন্ট তৈরি করা হয় সেটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ছোট যে র্যাক দিবে, বাইক ধাক্কাবে, কখনো কখনো খুব তাড়াতাড়ি রেডি পিক আপ উঠবে, আর কখনো কখনো পিক আপ দিলে বাইক রানই করবে না বা বাইক বসে যাবে। তো সিভি কার্বোরেটর এই প্রবলেমটা থাকে। সিভি কার্বোরেটরে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কার্বোরেটরে অনেক যে সমস্যাগুলো থাকে সেগুলোর ভিতরে এই বাটারফ্লাই পিস্টন ড্যামেজ হওয়াটা খুব কমন। আর এই বাটারফ্লাই পিস্টনের উপরের যে রবারের অংশ থাকে, এটা তো অলওয়েজ খেলেই হবে, যে এইভাবে বেন্ড হতে থাকে, ভিতরে চাপ করতে থাকে এইভাবে। তো এটার কারণে এই জিনিসটাও নষ্ট হয়। তো তখন আপনার নতুন কার্বোরেটর পিস্টন বা কার্বোরেটর যে ডায়াফ্রামটা আছে, সেটা পরিবর্তন করা হয়। অনেকে কি করে, এই জিনিসটা যখন ক্ষয় হয়ে যায়, এই যে এইভাবে যেরকম পুরোপুরি তুলে ফেলা হয়, অনেকে অল্প একটু ঘষা খেলে পুরোটা ক্লিন করে, বা এরপরে স্প্রে রং মারা হয়, যাতে ওই যে থিকনেসটা একটু বাড়ানোর জন্য, যাতে আবার ওর ভিতরে খেলে বা একটা কম্প্রেশন তৈরি হয়, চাপ তৈরি করে, ভ্যাকুয়াম ক্রিয়েট করে। মূল কথা হচ্ছে যে এটার আউটার ডায়ামিটার আর এটার ইনার ডায়ামিটারের কারণে যে মেজারমেন্টটা থাকে, সেটার যখন থিকনেসটা কমে যাবে, তখন সেটার ভিতরে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করবে। এই ভ্যাকুয়াম থেকে ফুয়েল এবং এয়ার মিক্সচারটা ভালোভাবে পাস হবে, একটা প্রেশার ক্রিয়েট হবে। তো এটা ব্যবহার করতে করতে এই যে রবারের অংশ যেটা আছে, এই জিনিসটা কিন্তু ড্যামেজ হয়। যেমন এই কার্বোরেটরের পিস্টনটাতে দেখেন, এখানে ড্যামেজের দাগ আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই জায়গাটা কিন্তু ফেটে গেছে। এটা ইউজের ফলে, বিকজ এই জিনিসটা তো চাপ থেকে জিনিসটা যদি এভাবে ওঠানামা করে, তো চাপের কারণে এটা ফেটে যায়। যখন ফেটে যাবে, এর ভিতর দিয়ে তো তখন এয়ার এক্সট্রা বা আননেসেসারি এয়ার এর ভিতর দিয়ে ঢুকবে বা লিক, এটা একটা লিকেজ। তো সেখানে আর ওই ভ্যাকুয়ামটা সঠিকভাবে ক্রিয়েট হবে না। সঠিকভাবে ক্রিয়েট না হলে সেই কার্বোরেটর সহজে বাইক স্টার্ট হতে দেবে না, বা পিক আপে প্রবলেম থাকবে, মাইলেজে প্রবলেম থাকবে। বাইকে পর্যাপ্ত ফুয়েল থাকার পরেও বাইক হ্যাং হবে, এবং বাইক, মূল কথা, বাইক স্টার্টিংয়ে প্রচুর প্রবলেম করবে, সহজে বাইক স্টার্ট হতে চাইবে না। তো এই জন্য এই পার্টটাকে চেঞ্জ করা যায়। এটা স্পেয়ার কিনতে পাওয়া যায়, এটাকে বলা হয় কার্বোরেটর পিস্টন। আচ্ছা, এটা গেল ভিতরের অংশ বা উপরের অংশ। এখন আসি নিচের অংশ। কার্বোরেটরের এই অংশটা মোটামুটি সবাই চেনেন। এটাকে বলা হচ্ছে ফ্লোট বক্স। এই যে এটা কিন্তু ভাসে, এটা কিন্তু ফুয়েলের, আপনি যদি এটাকে কোনো গ্লাসের ভিতরে ফুয়েল বা পানি রেখে এটা ছেড়ে দেন, এটা কিন্তু ভাসে, এটা ডুবে যায় না। তো ফুয়েলের চাপে এই জিনিসটা যখন এইভাবে থাকবে, ফুয়েলের লেভেল যখন এই পর্যন্ত আসবে, তখন ফুয়েল লেভেল উপরে উঠে আসতে এই জিনিসটা এইভাবে উপরের দিকে উঠে আসবে, অর্থাৎ এটাকে ভেসে উপরে তুলবে এই জিনিসটা। তো এটারও একটা মেকানিজম আছে। তার আগে হচ্ছে এখানে দুইটা নজল দেখতে পাচ্ছেন, এটা একটা, এটা একটা। তো এই দুইটার কাজ হচ্ছে, একটা হচ্ছে মেইন জেট, একটা হচ্ছে পাইলট জেট। তো আমাদের বাইকের আরপিএম অ্যাডজাস্ট করার জন্য এই জিনিসগুলো খুবই উপযোগী এবং খুবই উপকারী। এটা সব কার্বোরেটরেই থাকে। এইগুলো কিন্তু ময়লা হয়ে যায় যদি ফুয়েলের ভিতরে কোনো দূষিত পদার্থ থাকে, কিংবা কোনো কিছুর মিশ্রণ থাকে, কিংবা ধূলিকণা বা আনফিল্টার্ড ফুয়েল হয়, পেট্রোল বা অকটেন। তো এর ভিতরে খুব ছোট্ট ছোট্ট ফুটো আছে, ভিতরে যে নজলটা আছে সেটা জ্যাম হয়ে যায়, এবং এদিক দিয়ে তেলটা উঠে এই যে এখানে যে পয়েন্টটা দেখতেছেন ভিতরে, এই দিক দিয়ে কিন্তু ওই ভ্যাকুয়ামের কারণে এখান থেকে ফুলটাকে টেনে উপরে উঠানো হয়, এবং এই লাইনগুলো দিয়ে, অর্থাৎ এই যে এই ফুটার যেগুলো আছে, এইগুলো দিয়ে তো হাওয়া ইনটেক করা হয়, বিকজ এই জায়গাতে এয়ার ফিল্টার বক্স থেকে হস পাইপ সেট করা থাকে। তো ফিল্টার্ড এয়ার এই ফুটো দিয়ে কার্বোরেটর মেকানিজমের ভিতর দিয়ে গিয়ে, এবং এর ভিতর দিয়ে উঠে আসা ফুয়েলের সাথে ভিতরে এয়ার ফুয়েল মিক্সচার করা হয়। তখন সেই ফুয়েলটা মিক্সচার হওয়ার পরে
এই সাইড দিয়ে এটা যেহেতু ইঞ্জিনের ইনসেক সাইডে থাকে, এর ভিতর দিয়ে ইঞ্জিনের ভিতরে সাপ্লাই করা হয়। তো এই মেইন জেট এবং পাইলট জেট ক্লিন করা খুব জরুরি। এইটাও ক্লিন থাকা খুব জরুরি। তবে ক্লিন করতে গিয়ে কখনোই এই পার্টগুলো খুলে এর ভিতরে মোটা কিছু ঢোকানো যাবে না, কিংবা এটাকে ড্রিল করা যাবে না। কজ এই দুইটার যে মেজারমেন্ট, এটা কোম্পানি মেটেড মেজারমেন্ট থাকে। এর ভিতরে যে ছোট ছোট মানে এই নজলের ভিতরে যে ফুটোগুলো আছে বা এর ভিতরে যে ফুটোটা আছে, সেটার একটা মেজারমেন্ট আছে। কখনোই সেটাকে বেশি বড় বা বেশি ছোট করার চেষ্টা করা যাবে না, তাহলে কার্বোরেটরের যে টিউনিং, সেই টিউনিং এর পর খুব বাজেভাবে ইফেক্ট করবে। তো এখন আমরা যেটা আসতেছি সেটা হচ্ছে যে ওভারফ্লো প্রবলেম। আজকে মূলত আপনাদের সাথে ওভারফ্লো প্রবলেম নিয়ে এই ভিডিওটা করা। আচ্ছা, এটার সাথে এটা বোঝানোর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই পার্টটা যে প্রত্যেকটা কার্বোরেটরে থাকে, ওভারফ্লোটা আসলে হয় কিভাবে? এটা হচ্ছে আপনার যে ফুয়েল চেম্বার, এটা হচ্ছে কার্বোরেটরের ফুয়েল চেম্বার। তো এর ভিতরে এই অংশটুকুতেই মানে এটার যে মেজারমেন্ট, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কতখানি হয়তো বা 50 ml বা 60 ml এর মতো ফুয়েল বা 30 ml, আমি সঠিক জানি না কতখানি ফুয়েল আটে এখানে, এক এক কার্বোরেটর এক এক রকম। তো এখানে একটা মেজারমেন্ট আছে যে এই পর্যন্ত বা এই পর্যন্ত ফুয়েলটা থাকবে, যেটা আপনার বাইক চলার জন্য যথেষ্ট। তো এটার ভিতরে যে তেলটা জমা থাকবে সেটা হচ্ছে কার্বোরেটরের স্ট্যান্ডার্ড, এটার একটা মেজারমেন্ট আছে। তো এইখানে যে মাস্কিংয়ের যে নলটা দেখতেছেন, এইটা মেইনলি ওভারফ্লো করাই। আর ওভারফ্লো হওয়াটা জরুরি, ওভারফ্লোর এই কানেকশনটা থাকা জরুরি। আপনি যদি কখনো এটা বন্ধ করে দেন, যে আমার বাইকে আমি কার্বোরেটর একবার অফ করে দেবো, এখানে আমি কোনো এই পুরোটা রাখবো না, সেক্ষেত্রে হবে কি, আপনার বাইকে যদি কখনো এটার চাইতে বেশি পরিমাণে ফুয়েল পাস হয় বা কার্বোরেটরে ঢোকে, তখন সে কার্বোরেটর পুরোটা জ্যাম হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, এবং এখানকার যে সিল আছে সেইগুলো দিয়ে ফেটে বের হওয়ার চেষ্টা করবে, যা হতে দেওয়া যাবে না। এটার উপকারিতা আছে। তো এটার কানেকশন হচ্ছে, এখানে যখন ফুয়েল পুরোপুরি ঢুকবে, এটা উপচে উঠবে, অর্থাৎ এই পর্যন্ত যখন এটার ওভার যখন এখানে আসবে, তখন অতিরিক্ত যে ফুয়েলটা থাকবে সেটা এই যে এর ভিতরে যে ফুটো আছে সেটা দিয়ে ঢুকে আপনার এই যে লাইন, এটা দিয়ে পাস বের হয়ে যাবে। এটা হচ্ছে ওভারফ্লো লাইন। এখানে একটা ছোট পাইপ লাগানো থাকে, অনেকে খেয়াল করে দেখছেন। আর এইখানে যে নাটটা আছে, এটা হচ্ছে ড্রেন নাট। অনেক সময় ময়লা জমার কারণে, এই যে দেখেন এটার ভিতরে অনেক ময়লা আছে, এই যে জায়গাতে অনেক ময়লা আছে, তো এখানে ময়লা জমার কারণে ফুয়েল জাম হয়ে উপরে চলে আসে। তো এই জিনিসটা লুজ দিয়ে নোংরা তেল বা ময়লাগুলো বের করে দেওয়ার পর যদি কার্বোরেটরের ওভারফ্লো বন্ধ হয়ে যায়, দ্যাটস গুড। এটা নর্মাল, এটা ন্যাচারাল, এটাতে কোনো দোষের কিছু নাই। এটা করা যেতেই পারে, এবং এই সমস্যাটা হওয়ার জন্য যারা কার্বোরেটর ডিজাইন এবং ম্যানুফ্যাকচার করছে তারা এই পাঁচটা দিয়ে রাখছে। কিন্তু এটা খুলে দেওয়ার পরেও যখন ময়লা বের হয়ে গেল, আবার টাইট করে দিলেন, তারপরেও ওভারফ্লো বের হচ্ছে না, শেষ হচ্ছে না, এটা দিয়ে আসতেছে, তখন বিষয়টা চিন্তা। তো এই ওভারফ্লো কেন হয়? এটার যে লেভেল আছে, ধরেন যে এটার মেজারমেন্ট হচ্ছে এই পর্যন্ত ফুয়েল থাকবে, এর বেশি যখন উপরে উঠবে তখন এই ফুটো দিয়ে সেটা বের হয়ে চলে যাবে। কিন্তু কথা হচ্ছে যে এই পরিমাণ তেল আসবে সেটা কারো থাকতে হবে বা থাকতেছে, এটা কার্বোরেটর বোঝে কিভাবে? অর্থাৎ কার্বোরেটর নিজে নিজে কিভাবে বোঝে এবং অতিরিক্ত তেলটাকে সে বের করে দেওয়ার ট্রাই করে, বা বের করে দেয়, ট্রাই ঠিক করে না, অবশ্যই বের করে দেয়। মানে এখান থেকে এইটুকুর ভিতরে কোনো এক্সট্রা মেকানিজম নাই। যখনই এই লেভেলের উপরে ফুয়েল আসবে, মাথা পর্যন্ত আসবে, এর ভিতর দিয়ে কার্বোরেটর ফুয়েলটাকে ওভারফ্লো করে দেবে। এটা এখন বলি যে ও কিভাবে বোঝে। কার্বোরেটর এইভাবে বোঝে যে বাইকে এখন অতিরিক্ত তেল ঢুকে গেছে, সরি, কার্বোরেটরের ফুয়েল চেম্বারে অতিরিক্ত ফুয়েল ঢুকে গেছে। সেটার কাজ করে হচ্ছে এইটা, এই যে ফ্লোট বক্স এবং এই ফ্লোট বক্সের সাথে থাকা মেকানিজম। এখন এই ফ্লোট বক্সের সাথে থাকা যে মেকানিজম, এটা এখন দেখুন, এটা কিন্তু ভাসে যে এখানে একটা লিভারেজ আছে, এই যে জিনিসটার কারণে এই জিনিসটা কিন্তু এই যে ওঠানামা করে, এটা খেলবে, এটা জ্যাম থাকা যাবে না। এটা যদি জ্যাম থাকে তখনও কিন্তু ওভারফ্লো করবে। আবার ধরেন যে এই যে জিনিসটা, এটা ভাসতে হবে, এই অংশটা এটা ফুয়েলে ভাসবে। আপনি যখনই পানিতে বা ফুয়েলে এই জিনিসটা ভেসে দেন বা পুকুরেও যদি ফেলে দেন, এটা ভাসবে, এটা কখনো ডুববে না। তো এই ফিজিক্সটাকেই কাজে লাগায়
এই কার্বোরেটরগুলো ডিজাইন করা হয়, এবং এটা যখন কার্বোরেটরে সেট করা থাকে তখন এই জিনিসটা এইভাবে সেট করা থাকে, এটা ওপরমুখী খেলে এইভাবে। অর্থাৎ আপনি যখন এটাকে ইয়া করবেন তো তখন এটা ওপর নিচে হবে, উপর নিচে করবে তেলের চাপে। তেল যত বাড়তে থাকবে এটা তত উপরে উঠবে। এখন এর সাথে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ছোট্ট, এটাকে বলা হয় ফ্লোট পিন। এই ফ্লোট পিনটাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে, এইখানে এর ভিতরে সেট হয়ে থাকে, এখানে সেট করা থাকে। এইখানে এটা কেন থাকে? আমাদের কার্বোরেটরের যে ফুয়েল লাইন, এই যে ফুয়েল লাইন ট্যাঙ্কি থেকে যে তেলটা, অর্থাৎ ট্যাঙ্কির সঙ্গে যদি তেলের চাবি থাকে, তেলের চাবির থেকে আউটপুট যে লাইন, সেখান থেকে দেখবেন সেখানে একটা ছোট্ট তেলের পাইপ লাগানো থাকে। এই ভিতর দিয়ে ট্যাঙ্কি থেকে ফুয়েলটা কার্বোরেটরের ভিতরে যায় এবং এই দিক দিয়ে এখানে আসে, এই দিক দিয়ে ঢুকে, এই দিক দিয়ে ঢুকে, এইখান থেকে বের হয়ে এই চেম্বারে আসে। কারণ আমরা যখন এটা সেট করি, আপনি দেখেন এটাতে কার্বোরেটরটা এইভাবে থাকে, এইভাবে থাকছে। তো এর ভিতর দিয়ে যখন ফুয়েলটা যাচ্ছে, এই চেম্বারে তো তেলটা পৌঁছাতে হবে, তখন এই লাইন দিয়ে এর ভিতর দিয়ে এই চেম্বারের ভিতরে ফুয়েলটা আসে, এবং এই চেম্বারে যখন ওভারফ্লো হবে বা অতিরিক্ত তেল যাচ্ছে, সেটাকেও সে ডিটেক্ট করে হচ্ছে এই ফ্লোট পিন। এই সামান্য ছোট্ট একটা জিনিস, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এই ফ্লোট পিন সেটা মেজার করে, কারণ এটা এইভাবে সেট হয়ে থাকে। খেয়াল করে দেখেন এটা কিভাবে সেট হচ্ছে। এই ফ্লোট পিনের মাথাটা আরে নড়িস না, ফ্লোট পিনের মাথাটা এই ফুটোর ভিতরে বসে গেল এবং এটা এখানে সেট হয়ে গেল, এবং তারপরে এখানে একটা নাট দিয়ে জাস্ট আটকায় রাখা হয়, কারণ এই জিনিসটা আসলে হারায় না কিংবা এটা নড়াচড়া কখনো করবে না। মাতুলটা বেশি বড় হয়ে গেছে, ছোট মাতুলটা খুঁজে পাচ্ছি না, এই জন্য বড়টা দিয়ে কাজ করতে হচ্ছে। এগুলো আসলে বড় মাছের জন্য, ছোট কাজের জন্য ছোট মাছগুলো ব্যবহার করা ভালো। তো এভাবে তো থাকে, তারপরে থাকে হচ্ছে আপনার যখন বাইকে লাগানো থাকে এই সিস্টেম। এখন বোঝার ক্ষেত্রে দেখি, ধরেন কার্বোরেটরে এই দিক দিয়ে ফুয়েল ঢুকছে, তো কতখানি ফুয়েল ঢুকবে সে মেজারমেন্ট করবে এটা। মেইনলি হচ্ছে আপনার ফুয়েলের পরিমাণটাকে মেজার করে যখন ফুয়েলের উপরে বাড়তে থাকে তখন সেটা উপরে ওঠে। এই যেটা সাদা এই ফ্লোট বক্সটা উপরে উঠে গেল, এখন খেয়াল করে দেখেন যে ভিতরের যে ফ্লোট পিনটা, ওটাও কিন্তু মুভ করতেছে। এই যে, এই যে ওই ছোট্ট জিনিসটা কিন্তু এই তেলের লাইনটাকে চাপ দিয়ে বন্ধ করে দিচ্ছে, ওটার ভাল্বের মতো। এই যে জিনিসটা কিন্তু এভাবে খেলে বন্ধ করে দিচ্ছে। এটা তেল যখন যায় তখন এইভাবেই এই মেকানিজমটা কাজ করে। কিন্তু এগুলো সব ঠিক থাকার পরেও ওভারফ্লো কেমন করে সেটা আপনাদেরকে দেখেন। এই ফ্লোট বক্সটা সাধারণত নষ্ট হয় না, ইনকেস কখনো যদি এটা ফেটে না যায় বা এটার যে ভেসে থাকার ক্ষমতা সেটা নষ্ট না হলে এটার সাধারণত কিছুই হয় না। এই মেকানিজম, এই পার্টটা সব ঠিকঠাক মতো থাকে, কিন্তু প্রবলেম হয় এই ফ্লোট পিনে। এটাকে ফ্লোট পিন বলে। এই ফুটোর ভিতরে দেখেন যে স্পেস বা যে জায়গা আছে, দেখেন এখানে অনেক ময়লা, অনেক নোংরা, এবং ভিতরে ছোট্ট আরেকটা ফুটো আছে। ওই ফুটোর ভিতরে ফ্লোট পিনের যে মাথার অংশ, এই যে কালো, এটা কিন্তু কোনো লোহা বা স্টিল বা অ্যালুমিনিয়াম কিছু না, এখানে একটা রবার থাকে। যে এই অংশটা কিন্তু পুরো রবারের তৈরি, এটা অনেক সফট, এটা নরম। তো এই যে সামান্য ক্ষুদ্র একটা মাথা দেখতে পাচ্ছেন, টিপ, ফ্লোট পিনের যে টিপটা দেখতেছেন, এইটা সম্পূর্ণ এর ভিতরে সেট হয়। এই যে
এর ভিতরে ঢুকে যায়। অর্থাৎ এই দিক যেহেতু তেলটা চেম্বারে যাবে, তো তেল পরিমাণ মতো তেল যাওয়ার পর এটা ভেসে উপরে ওঠে এবং ফ্লোট বক্সটা ভেসে উপরে গিয়ে এটা কীভাবে বন্ধ করে দেয়। এই যে বন্ধ হয়ে গেল। এখন যখন বন্ধ হয়ে যাবে, তো অবশ্যই ওই নজল দিয়ে ওই ফুটো দিয়ে তেল আসবে না, অর্থাৎ তেলটাকে তখন এভাবে চাপ দিয়ে ধরে থাকে পিনটা। তখন যে পরিমাণ তেল দরকার এই ফ্লোট বক্সের ভিতরে সে পরিমাণ তেল আছে। তো ইউজ হইতে হইতে যখন এটাকে তেলটা যখন কমে যায় বাইক রানিং থাকতে থাকতে, তখন এই পার্টটা এটা তখন তেল নিচে নামার কারণে এটাও নেমে আসে। তখন ধীরে ধীরে এই ফ্লোট পিনটা এই ভাল্বটাকে খুলে দেয়। এটা খুলে দেয়, তখন আবার তেল আসতে শুরু করে। আবার যখন ভরে ওঠে তখন এটাকে আবার যখন চাপে বন্ধ করে দেয়, তখন তেল আসা বন্ধ হয়ে যায়। তো তাহলে ওভারফ্লো হয় কীভাবে? ওভারফ্লো হচ্ছে কেন যদি সবই ঠিকঠাক থাকে? প্রথমত এর ভিতরে যে ফুটোটা আছে এটা ময়লা হয়ে জ্যাম হয়ে যায়, এই যেটা, এটাকে ক্লিন করে নিতে হবে। তবে হ্যাঁ, কখনোই শক্ত কিছু দিয়ে না, যাতে এটার ভিতরে যে 0.something মিলিমিটারের যে ফুটোটা আছে এটা কোনোভাবেই যেন এটার ব্যাস বেশি না হয় বা বড় না হয়। কজ এইটার মেজারমেন্টে ফ্লোট পিনের মাথার যে অংশটা, এই যে কালো অংশটা, এই কালো অংশটাকে মেজার করা হয়েছে। এই পার্টটাকে তৈরি করা হয়েছে। তো ভিতরের এটার ফুটোর মাপ যদি বেশি বড় হয়ে যায়, তো এটা তখন ছোট হয়ে যাবে। তো এই পোটাকে বন্ধ করতে পারবে না, গ্যাপ তৈরি হয়ে যাবে। তো সেই গ্যাপ দিয়ে তেল কন্টিনিউয়াসলি আসতেই থাকবে এবং ফুয়েল চেম্বারের ভিতরে যেটুকু তেল থাকা দরকার তার থেকে বেশি তেল চলে আসবে। 2, এটার পিছনের অংশে দেখেন ফ্লোট পিনের এখানে একটা স্প্রিং থাকে। এই যে এটা কিন্তু খেয়াল, এখানের ভিতরে স্প্রিং মেকানিজম আছে। এই যে এই স্প্রিংটাও ব্যবহার হতে হতে এই জিনিসটা জ্যাম হয়ে যায়, আটকে যায়, হয় ভিতরের দিকে ডেবে থাকে, নয়তো একবারে বাইরের দিকে ফিক্স হয়ে থাকে, ভিতরের দিকে ডাকতে চায় না, অর্থাৎ এটা এভাবে খেলতে চায় না যে স্মুথলি খেলা দরকার হয়। তো এইটা একটা প্রবলেম। আর এই মাথাটা ক্ষয় হয়ে যাওয়া বা মাথাটা নষ্ট হয়ে যাওয়া, যেটা রবার জন্য ইউজ হতে হতে এটা ক্ষয় হওয়া স্বাভাবিক এই মাথাটা। এই 2 কারণে এই এই চেম্বারটাকে এই ফ্লোট পিন এই চেম্বারটার ভিতরে সেট হয়ে ফুয়েল আসাটাকে আটকাতে পারে না। তখন এই দিক দিয়ে কন্টিনিউয়াসলি তেল আসতে থাকে। আর এই ফুয়েল চেম্বারের যে লেভেল, অর্থাৎ এই পর্যন্ত তেল আসবে। এই পর্যন্ত আসার পর এই ফ্লোট পিনটা ওই ফুটাটাকে বন্ধ করে দেবে। যখন পারে না, এর উপরে গেলে তেলটা তখন এই দিক দিয়ে এসে ড্রেন হয়ে যায়, অর্থাৎ ওভারফ্লো হয়ে যায়। কারণ এটা কার্বোরেটর দিবে, কারণ কার্বোরেটর সবসময় চেষ্টা করবে এই পর্যন্ত ফুয়েল রেখে বাদবাকি অংশটুকু ফাঁকা রাখার। এটার কখনোই পুরোপুরি একদম টইটম্বুর করে করতে দিবে না। এইটুকু ফুয়েল দরকার আছে, মানে ফাঁকা রাখার দরকার আছে যে এর ভিতরে হাওয়া থাকবে। কখনো এটা একদম মানে পুরোপুরি তেল দিয়ে করতে দেবে না। একটু স্পেস থাকবে, অলওয়েজ একটু স্পেস থাকবে, তার ভিতরে হাওয়া থাকবে। তো এই কারণে এই ফ্লোট পিন যখন ক্ষয় হয়ে যায়, সামনের অংশ এবং সামনের অংশ এবং পিছনের অংশ, তখন এই চেম্বারটাকে ফ্লোট পিন তেল আসা বন্ধ করতে ব্যর্থ হয় এবং অতিরিক্ত তেল চলে আসে। এই জন্য যখনই কার্বোরেটর ক্লিন করবেন, অবশ্যই খুব নরম সফট কাপড় দিয়ে এই চেম্বারটাকে পরিষ্কার করবেন, যাতে এখানে এই জিনিসটা পরিষ্কার থাকে, এবড়ো থেবড়ো না থাকে। আবার বেশি পরিষ্কার করতে গিয়ে ভিতরের যে ফুটোটা আছে এটাকে কখনোই অতিরিক্ত কিছু লোহার জিনিস ঢুকায় ঘুরায় ফুটা বড় করা যাবে না। যেখানেই ফুটা বড় সেখানেই সমস্যা। এখানে ফুটা বড় কোনোভাবেই বড় করা যাবে না, কোনোভাবে এখানে ফুটাটাকে বড় করা যাবে না, কজ ওই ফুটার মাপেই এই জিনিসটাকে তৈরি করা আছে। ফুটা বড় হবে এই সমস্যা। তো সফটলি এটাকে পরিষ্কার করতে হবে। 2, এই টিপটা আপনার ক্ষয় হচ্ছে কিনা আর এই পাশে স্প্রিংটা ঠিক মতো খেলছে কিনা এটা আপনার বুঝতে হবে। যদি একটা হেলদি ফ্লোট পিনের এই 2টা জিনিস ঠিক থাকবে, তাহলে বোঝা যাবে যে এই ফ্লোট পিনটা ঠিক আছে। এবং ফ্লোট পিন নতুন লাগানোর পরেও যখন ওভারফ্লো হয়, তখন শিওর বুঝে নেবেন আপনার কার্বোরেটরের ভিতরের এই
ফুয়েল লাইনের ফুটা বড় হয়ে গেছে। সময়ে সময়ে ফুটা বড় হওয়া ইজ নর্মাল। সঠিক সময়ে সঠিক ব্যবহারের ফলে বা দীর্ঘদিন ব্যবহারের ফলে যদি ফুটা বড় হয়ে যায়, এটা নর্মাল। কিন্তু অসময়ে ফুটা বড় হলে তখন বিপদ। তো যদি অর্থাৎ এই কার্বোরেটরের এই পিনটা যখন নতুন লাগানোর পরেও কার্বোরেটর ওভারফ্লো হয়, তখন বুঝে নেবেন যে এই জিনিসটা ড্যামেজ হয়ে গেছে এখানে। তাই নতুন পিন লাগানোর পরও এই এই পাসটা ফুয়েল পাসের লাইনটাকে সে বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। তখন আপনার আর কিছু করার নাই, তখন আল্লাহর নাম ট্রাকে ধরে ফেলতে হবে, মূল্য টাকা। আমার হচ্ছে যে আপনি এটা কেন কুইক হয়, কেন এটা প্রতিরোধ করবেন, ফার্স্ট অফ অল আপনাকে পরিষ্কার করে নিতে হবে। পেট্রোল অকটেন যেটাই নেন সেটা পরিষ্কার নিতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের যে ফুয়েলের মান, আপনার অবশ্যই একটা ফুয়েল ফিল্টার ব্যবহার করা উচিত। যেহেতু এফআই বাইকে কিন্তু ফুয়েল ফিল্টার থাকে, ফুয়েল পাম্প অ্যাসেম্বলির সাথে ট্যাঙ্কের ভিতরে ফুয়েল ফিল্টার থাকে। তো আপনারাও চেষ্টা করবেন যে 40-50 টাকা দামের সস্তা বা 20-30 টাকা দামের কম দামি ছোট ছোটগুলো না দিয়ে অরিজিনাল ভালো মানের যে ফুয়েল ফিল্টারগুলো আছে সেগুলো অবশ্যই ব্যবহার করেন, যাতে এই লাইন নিয়ে তেল আসাটা কোনোভাবেই নোংরা তেল এই দিক দিয়ে না আসে। এটা যেন বেশি ঘোটাঘুটি আপনার করতে না হয়। এই লাইনটাতে আপনি ঘুটাঘুটি করবেন, এটার মেজারমেন্ট এলোমেলো হবে, ফুটা বড় হবে। তখন আপনি যতবারই আপনি করেন না, তেল আসা আপনি আটকাতে পারবেন না। আর যখন অতিরিক্ত তেল আসবে চেম্বারে, তখন চেম্বার অর্থাৎ ফুয়েলের যে ফুয়েল চেম্বার কখনোই আপনাকে এটার ফুয়েলের ভিতরে অতিরিক্ত তেল রাখতে দেবে না। বেশি যে চলে আসবে তেল বের করে দেবে। এটাকে ডিজাইন করা হয়েছে এখানে পরিমাণ তেল থাকবে, বাকি জায়গা ফাঁকা থাকবে। কখনোই গলা পর্যন্ত একবার মুখ পর্যন্ত তেল আসবে না। যখন মুখ পর্যন্ত তেল আসবে, বেশি তেল আসবে, এই করে এই দিকে বের করে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কার্বোরেটর ওভারফ্লো কেন হয় এবং কী কারণে হয় এবং কোন কোন যে পার্টসের সমস্যার কারণে কার্বোরেটর ওভারফ্লো করে। তো যাদের কার্বোরেটরের এই অংশটা ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে, এখানে কোনো ড্যামেজ নেই বা ফুটা বড় হয়নি, তারা কখনোই টেনশন করবেন না। তারা একটা অরিজিনাল প্রোপিন কিনবেন। এই প্রোপিনটা কিনতে পাওয়া যায়, সেটা চাইনিজ বাইক হোক, ইন্ডিয়ান বাইক হোক, মোটামুটি সব বাইকেরই পাওয়া যায় এবং এই জিনিসটার মেজারমেন্ট 99% ক্ষেত্রেই সেম। ছোটো কার্বোরেটরগুলো একটু ছোটো থাকে, অর্থাৎ 100 সিসি, 125 সিসি, 80 সিসিগুলো কাছাকাছি থাকে এবং 150 থেকে 160, 180 বা 200 সিসি কার্বোরেটরগুলোর জন্য মোটামুটি সেম থাকে। অর্থাৎ আপনি চাইনিজ বাইক কিনছেন, চাইনিজ বাইকের কার্বোরেটরের প্রোপিন পাচ্ছেন না, চাইনিজ বাইকের তো পার্টসই পাওয়া যায় না, সেখানে কার্বোরেটরের এত সামান্য একটা জিনিস পাওয়া তো দূরের বিষয়। তো সেই জন্য ঘাবড়ানোর কিছু নাই। কার্বোরেটরটা খুলবেন, খুলে প্রোপিনটা হাতে নেবেন, পার্টসের দোকানে যাবেন, গিয়ে বলবেন যে ভাই আমাকে প্রোপিন দেন। তো তারা আপনাকে প্রোপিন বের করে দিবে। সেটা আইদার কোনো বাজাজ গাড়ির সাথে ম্যাচ করবে এই প্রোপিনটা, নয়তো কোনো টিভিএস আরটিআর গাড়ির সাথে ম্যাচ করবে, নয়তো জিক্সার গাড়ির সাথে ম্যাচ করবে। তো ইন্ডিয়ান বা যে কোনো চাইনিজ ইউনিভার্সাল কার্বোরেটর কিট এখন পাওয়া যায়, যেমন CG125 আছে, তারপর ডায়াং মডেল আছে, তারপর রানার বুলেট আছে। শুধু যে ইন্ডিয়ান গাড়ির সাথেই মিলবে তা কিন্তু না, বর্তমানে কিন্তু বাংলাদেশের চাইনিজ বাইকের পার্টস খুব ভালোভাবে ইম্পোর্ট হচ্ছে এবং অনেক পুরাতন চাইনিজ বাইকের পার্টস এখন অ্যাভেলেবল, যেগুলো চিন্তাও করা যায় না, অনেক রেয়ার পার্টসও পাওয়া যায়। তো পার্টসের দোকানে জাস্ট এই প্রোপিনটা নিয়ে গিয়ে নতুন একটা প্রোপিন নিয়ে এর ভিতরে স্মুথলি বসাই দেবেন, অর্থাৎ এই চেম্বারের ভিতরে সুন্দরভাবে ঢুকাবেন। এই চেম্বারের ভিতরে সুন্দরভাবে বসাবেন, বসালে এটার ভিতরে সেট করে দেবেন। এটা নষ্ট কার্বোরেটর, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। তো যাদের বাইকে এখন হেলদি কার্বোরেটর আছে, কার্বোরেটর এখনো পুরোপুরি ড্যামেজ হয়নি, এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে বানানো, এবং যাদের বাইক ওভারফ্লো হচ্ছে। তো এই যে এটা সেট করে দিলাম, খুব খুব সিম্পল বিষয়, এটা কোনো জটিলতা নয়। তবে হ্যাঁ, ক্লিনিংটা সবাই সাবধানে করবেন, ক্লিনিংটা ভালোভাবে করবেন। ক্লিন করতে গিয়ে এই পার্টসগুলো নষ্ট করা যাবে না, এই পার্টসগুলো নষ্ট করে দিতে হবে, বিশেষ করে এই ফুটোটা। তো এটা এভাবে নতুন ক্লথ পিন দিয়ে এই ক্লথ বক্সটা বসে দিলেন, তারপর থেকে যেটা মেকানিজম এইভাবে খেলবে, এটা এইভাবে খেলবে। খেয়াল করবেন যে ভিতরে জিনিসটা সুন্দরভাবে খেলতেছে কিনা। যখনই তেলের চাপ বেশি হবে তখন এটা গিয়ে এভাবে ব্লক করে দেবেন। যখনই তেল কমে আসবে, এই
ফ্লোট বক্সটাও নিচের দিকে চলে আসবে, গ্যাপ তৈরি হবে, সেই গ্যাপ দিয়ে আবার ঝরঝর করে তেল আসবে এবং এই ফুয়েল চেম্বারের পরিমাণ মতো থেকে পড়ে যাবে। তো এই হচ্ছে আপনার বাইকের কার্বোরেটরের পটপিনের সমস্যা। তো অনেকে বলেন যে ভাই আমার নতুন কার্বোরেটর পটপিনটা চেঞ্জ করছি, পটপিন চেঞ্জ করার পর তো ওভারফ্লো বন্ধ হয় না। ভাই ওভারফ্লো কেমনে বন্ধ হবে? পটপিন আপনি না হয় নতুন দিচ্ছেন, কিন্তু আপনার যে পটপিন যে জায়গাটা সেট হবে সেটা তো আর আপনার হয় না, ঠিক হয় না, সেটার তো ফুটা বড় হয়ে গেছে। তো নতুন পটপিন যে মেজারমেন্টে তৈরি থাকে, তো ওটা তো একটা হেলদি ফুটার মাপেই তো পটপিনের মাথাটা তৈরি করা থাকে। তো ফুটা বড় হয়ে গেলে মাথা কেমন সেট হবে? হবে না তো। এই কারণে আপনাদের নতুন পটপিন লাগানোর পরেও ওভারফ্লো বন্ধ হচ্ছে না বা বন্ধ হয় না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, আর অবশ্যই আপনারা ভালো মানের একটা ফুয়েল ফিল্টার ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ ময়লা আটকানো গেলে ওই জায়গাটা আপনার ক্ষয় হতে থাকবে, জিনিসটা নষ্ট হতে থাকবে। যতবার ওই জায়গাটা নষ্ট হবে ততবার আপনি ঘষা দেবেন, ততবার ওর ভিতরে কিছু না কিছু ঢুকায় পরিষ্কার করবেন, এবং কিছু না কিছু ঢুকায় পরিষ্কার করতে করতে এই জিনিসটা আস্তে আস্তে ফুটাটা বড় হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন, শিখতে পারছেন, জানতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমি চেষ্টা করবো যে সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য বা সঠিক সমস্যার সমাধান দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।